প্রেম তৃষা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 28। প্রেম দরজাটা হুট করে এমন জোরে ধাক্কা দিল যে পুরো ঘর কেঁপে উঠল। টি শার্টটা হাতে কষে চেপে নিয়ে তিশাকে শক্ত করে ঠেলে সরিয়ে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় শুধু একটা জিনিসে হাতে নিল, মদের বোতলটা। 28 বছরের গহীন ক্ষণ বুকের গভীরে চাপা দেওয়া দগ্ধ জখমটা আজ নতুন করে রক্তাক্ত হয়ে উঠল। তিশা এখনও শ্বাস নিচ্ছে, বেঁচে আছে, এটাই যে তার ভাগ্যের সীমাহীন সৌভাগ্য। প্রেমের ঝড়ের মতো প্রস্থান শেষে ঘরটা তার জন্য মৃত্যু নেমে আসার মতো নীরবতা ছড়িয়ে পড়ল। তিশার বুকের ভেতর তখন তীব্র শূন্যতা চাপা বসেছে। এই ঠহর করতে পারলো কি অমুক পাপ করেছে সে মানুষের শিকড় টেনে কেটে নেওয়া হয়েছে অনেক আগে, যার বাবা মা নেই, যার স্মৃতি কেবল ক্ষতের মতোই রক্তাক্ত। তাকে সে কিভাবে এত বড় আঘাত দিল? কোন দুঃসাহসে ছিঁড়ে দিল তার পুরনো দাহকে? চোখে জল তিশার মুখ ভিজিয়ে দিতে লাগলো। কাপা হাতে জল মুছে দৌড়ে বেরিয়ে এলো সে। কিন্তু তখন প্রেম তো ঝড়ের তুলে বাইক নিয়ে যান্ত্রিক শহরে অতলে মিলিয়ে গেল। বাড়ির সীমানায় অনেক আগে থেকেই তার চাকার শব্দ বিদায় নিয়েছে। এই বিশাল শহরে পাথরের মতো ঠান্ডা এই নগরে তিশা কোথায় খুঁজবে তাকে? কার ভিড়ে, কোন অচেনা রাস্তায়, কোন গহীনে অন্ধকারে মিলিয়ে গেছে সেই মানুষ যার বুকে আগুন সে নিজের হাতে আবার প্রলজ্জিত করেছে। তিশা বাইরে পা রাখতেই শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে এলো। হাত কাঁপতে কাঁপতে প্রথমে তাড়াহুড়ো করে অঙ্কুরকে ফোন করলো সে। কান্না জড়ালো গলায় সবটা খুলে বলল। অঙ্কুর এক প্রকার নিঃশ্বাসে আশ্বাস দিল, চিন্তা করো না, আমি দেখছি। কিন্তু সে কথার ভরসায় তিশার বুকে যেন গভীরে জমে থাকা অস্থিরতা এক চুলো কমলো না। এই অস্থিরতা তাকে বারবার মনে করাচ্ছে প্রেমকে না খুঁজে পাওয়া মানে নিজের অর্ধেক শ্বাস হারিয়ে ফেলা। মাথা কাজ করছে না তার, দিক দিশা হারিয়ে যাচ্ছে বারবার। অবশেষে অস্থিরতার দাহ কেটে যখন বাইরে গলির পথে ছুটে যাওয়ার জন্য পদক্ষেপ ফেলল, তখন এই সামনে প্রত্যুষের সাথে দেখা। পথ আটকালো সে। প্রত্যুষ জানে না আসল ঘটনা, জানে না তিশার বুকের ওড়নাটা কেন উঠছে। তবে এক নজরে বুঝে গেছে সে তিশার অবস্থা বাইরে যাওয়ার মতো নেই। কেবল এ কারণেই কঠোর হাতে আটকালো তিশাকে। কিন্তু শুধু প্রত্যুষ না, হেতিজাও সামনে এসে বাধা দিয়ে দাঁড়ালো। তার চোখে কোনো দয়া নেই, বরং হিসেবে দৃঢ়তা। সে জানে প্রেম হচ্ছে তিশার সিনিয়র জুনিয়র মধ্যে ঝগড়াঝাটি নতুন নয়। কিন্তু তুচ্ছ ব্যাপারে এত অস্থির হওয়া, এত পিছে পিছে দৌড়ানো অমূলক। আর হেতিজার ভেতরে লুকিয়ে আছে আরেকটা প্রবল ইচ্ছা। তিশাকে সে তার নিজের ছেলের জন্য বেছে নিয়েছে। একজন মায়ের মতো সে তিশাকে নিজের হাতে বেঁধে রাখতে চায় প্রত্যুষের পাশে। তাই তিশার চোখ, তিশার মন, তিশার প্রতিটি স্পন্দন যেন প্রেমের দিকে না ছুটে যায়। এজন্য যা ইচ্ছা করতে হয় হেতিজা করতে দ্বিধাবোধ করবে না। তিশার সামনে এখন দাঁড়িয়ে আছে দুটো কঠিন প্রাচীর। একদিকে প্রত্যুষের অবুঝ দৃঢ়তা, এমনভাবে এত কিছুর তার মানা যাচ্ছে না, এত কিছুর মানে তার জানা নেই। অথচ তিশার বুকের ভেতর তখনও ফেটে যাচ্ছে একটা আর্তনাদে প্রেম। পার্কের এক নির্জন কোণে ঝড়ঝাপটার স্তূপে ঢাকা পড়ে এক বেঞ্চে বসে আছে শিমলা। তার কোল জুড়ে মাথা রেখে শুয়ে আছে অঙ্কুর। যেন পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা উপেক্ষা করে এই মুহূর্তে আশ্রয় খুঁজেছে কেবল তার চোখের ভেতরে। শিমলার চোখজোড়া তখন অশ্রুধারায় সিগ্ধ গঙ্গার মতোই ছিল। সে অশ্রুতে বুক ভেসে গিয়েছে তীব্র হাহাকার আর অদৃশ্য ভয়ের ঢেউ। বহু কষ্টে অবিচল সান্ত্বনায় দৃঢ়তা অঙ্কুর তার বুকটা ভাঙা কান্নায় স্তব্ধ করছে। বাড়ির চাপে শিমলার জন্য পাত্র দেখা হচ্ছে। যে কোনো মুহূর্তেই পিতার সিদ্ধান্তে তার হাত বেঁধে দেওয়া হবে অপরিচিত এক বন্ধনে। অথচ এই তো সেই দিনেই মাত্র কয়েকদিন পূর্বে তাদের ভালোবাসা অঙ্কুর হয়েছিল কচি আলোকসতার মতো। এখন যদি সে প্রেম ছিন্ন হয়, তবে যে জীবনে নির্মম উপহাস হবে। বিচ্ছেদের সংখ্যা শিমলার বুক অগ্নিগিরির মতো দগ্ধ করছে, যন্ত্রণা দিচ্ছে তার। তাই অশ্রু অবিরাম জড়িয়ে পড়ছে। কিন্তু অঙ্কুর শিমলার শপথ দিয়েছে, সমস্ত দুনিয়া উল্টে দিয়ে যদি আকাশ ভেঙে মাটিতে পড়ে তবু সে হাত ছেড়ে যাবে না। কারণ এ হাত সে ধরেছে কেবল ভালোবাসার শুদ্ধ আঙিনায়, কোনো সামাজিক প্রথা কিংবা জবরদস্তি নয়। এ ধরনের ধারা হাত থেকে তারা নিশ্চিত, অবিনাশ পথে অটল। সে প্রেমের মূল প্রতীক। একে ছেড়ে মানা, নিজেকে ছেড়ে দেওয়া। হঠাৎ করে অঙ্কুরা শিমলার পাশের বেঞ্চে দুটো মেয়ে এসে বসলো। বাদাম খেতে খেতে ফর্সা মেয়েটা লামিয়া নামক মেয়েটাকে হেসে পাশে যারা নামক মেয়েটিকে বলল, তো কেমন দিলাম বল।
ভাই তুই একটা চিজি, মানে সদমনের সঙ্গে 5 বছর রিলেশন করে এখন তার কাজিনের সঙ্গে বিয়ে, কাল বিয়ে করে কানাডা শিফট হচ্ছিস, বা ভাই বা। তো কি করব, সদমানের তো ওই 20,000 টাকার মাইনে পাওয়া পুরুষের সঙ্গে সংসার করে জীবন পার করতাম। দেখ, সুখ কিনতেও টাকা লাগে, তাই ফ্যান্টাসিতে বসবাস না করে বাস্তবে ফেরা উচিত। আর এমনিতেও সদমান আমার আবেগ ছিল, আর ওর কথায় বাসায় বললে কেউ মেনেও নিত না। শুধু শুধু পরিবারকে বিরক্তিতে ফেলার মানে আছে? এখন সাদমানের কি অবস্থা, মানে ভাগ্য দেখ, তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে, তাও আবার সাদমানের কাজিন বাড়ি থেকে। তো ওই মজনু এখন কি অবস্থা? আত্মহত্যা করার চেষ্টা করেছিল, হাসপাতালে আছে। তুই দেখতে যাবি না? মাথা খারাপ হয়েছে? আমি কেন যাব? বিয়ের কত কি কেনা বাকি, মানে কোর্ট ম্যারেজ তো হয়েইছে বেশ কিছুদিন আগে, এখন সবাইকে জানিয়ে অনুষ্ঠান করা। আচ্ছা বাদ দে, আর চল তো, আমার আরও কিছু কেনাকাটা করতে হবে। বলে লামিয়ে উঠে দাঁড়ালো। যারা কি করলো, দুজন বসা না থেকে উঠে বের হয়ে গেল। পাশের বেঞ্চে অঙ্কুর যখন শিমলাকে বলল, ভাগ্যিস আমার কোনো কাজই নেই। তিশার মনটা সকাল থেকেই খারাপ। হেতিসা বলল প্রেমা নাকি রুমে ডাকছে, মুখ ধুয়ে রুমে যাবে বলে একবার ঠিক করলো। তারপর কি একটা ভেবে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বসার রুমে একটা বিরাট টিভি আছে। সকাল সকাল সিদ্দিক নেওয়াজ চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে। তিশা সারা রাত কাল জেগেছে, কান্না করেছে, দরজার সামনে বসেছিল, কিন্তু প্রেম ফেরেনি, সিম বন্ধ দেখাচ্ছে। তিশার অনেক ভয় হচ্ছে, প্রেমের কথা ভেবেই তার দম আটকে আসছে। কেবলমাত্র তার ভুলের কারণেই এসব হয়ে গেছে। বসার ঘরে নানার সঙ্গে প্রস্তুত ছিল, কিনে যেন কথা বলছে। আজকে শুক্রবার, প্রতি শুক্রবারই প্রেম এইখানে পরিবারের সঙ্গে খায়, মানে তার দাদার সাথে টেবিলে বসে খেতে। আজকে সে নেই, কোথাও নেই। একটু পরেই হুলস্থুল কাণ্ড ঘটে যাবে। তিশা দেখতেই সিদ্দিক হাসি মুখে বললেন, আরে দাদু এখানে বসো, চা খাবে? আমার আবার আগে চা খাওয়ার অভ্যাস, 1 কাপ আগে চা খাই, তারপর অন্য, বলে হাসলেন তিনি। তারপর আবার বললেন, প্রত্যুষ নানু ভাই, এই যে একের পর এক খুন হচ্ছে, এইসব বন্ধ হবে না? প্রত্যুষ কতক্ষণ ধরে টিভি স্ক্রিনে তাকিয়ে আছে। তিশা আসার পর তার দিকে তাকায়নি। স্ক্রিনে বড় বড় করে ব্রেকিং নিউজ দেখা যাচ্ছে। আজকে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল লামিয়া নামক নারীর। কিছুদিন আগেই পারিবারিকভাবে কোর্ট ম্যারেজ হয়েছে। শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে তার আগে খোঁজ মিলল তার লাশের। তিশা সেই দিকে খেয়াল নেই। হঠাৎ সে প্রত্যুষকে বলল, একটু শুনবেন? 2 বার ডাকার পর প্রত্যুষ তিশার দিকে তাকালো, হেসে জবাব দিল, কিছু বলবে? মানে একটু কথা ছিল। প্রত্যুষ উঠে এসে বলল, তুমি ঠিক আছো? প্রত্যুষের কথার চিন্তার শেষ নেই। কাল রাতে প্রেমের বাড়ি দরজার সামনে থেকে তিশাকে রুমে এনেছে সেই। রাতে প্রত্যুষ কেবল জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? যদি মনে হয় আমায় বলবে, আমি সাহায্য করতে পারবো, মন হালকা হবে, তাহলে প্লিজ শেয়ার করো। শেষে তৃষা শব্দ করে কেঁদে ওঠে, সবকিছু খুলে বলল। তবে প্রেমের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল, কি কি পূর্বে হয়েছে, এসব কথা তার ভেতরেই চাপা রাখলো। বাকি সব কাহিনী খুলে বলল। তবে সেই সবে যেন প্রত্যুষ কত কি বুঝতে পেরে গেছে। মনে যার যতটুকু বোঝার সে তো বুঝবেই। প্রত্যুষ উঠে আসতেই তিশাও তাকে বলল, আপনি একটু দেখবেন না সে কোথায়? একটা মানুষ বাড়িতে নেই, আপনার একটু চিন্তিত হতে হবে না? এত নিশ্চিন্ত কিভাবে থাকতে পারেন? প্রত্যুষ কিছু বলল না, বলার সুযোগ কোথায়? অফিস থেকে কল এসেছে, এই ছুটি দিয়েও একটু শান্তি নেই। তার মানে সিদ্দিক নেওয়াজ আবার ঘড়ির কাঁটা দেখছে। নাস্তা টেবিলে বসে বসে সময় তো তার পার হয়ে যাচ্ছে। প্রেম কোথায়? শেষে মুখলেসকে পাঠিয়ে জানতে পারলো প্রেম বাড়িতে নেই। রাগ লাগলো তার। কি করবেন বুঝতে না পেরে মুখলেসকে দিয়ে অঙ্কুরকে কল লাগালেন। অঙ্কুর জানালো প্রেম চলে গেছে। মানে আগে কোথাও একটা চলে গেছে, কোথায় গিয়েছে জানা নেই। সে খবরে সিদ্দিকের প্রেশার লো হয়ে গেল। লাস্টে যখন তার প্রেম রাগ করে চলে গিয়েছিল, তখন পাক্কা গুণে 1 বছর জার্মানি থেকে তারপর এসেছিল। প্রেম বরাবরই এমন, পরিস্থিতির সঙ্গে যখন লড়ে উঠতে পারেনি, তখনই সব ছেড়ে পালায়। এই পালিয়ে বেরিয়ে
রাগ দেখানোর কোনো ফায়দা আছে, কোনো মানে আছে? এবার না জানি কোথায় গেছে, কবে ফিরবে, কি নিয়ে রাগ করেছে। ডাক্তার এসে সিদ্দিককে দেখে গেছেন। সবাই রুম থেকে বের হতেই তিশা সেখানে ঢুকে। তাকে দেখে সিদ্দিক নেওয়াজের চোখে জল আটকানোর চেষ্টা করে। তিশা তো সেখান থেকে দেখে অন্তর ফাটলো বলে, কারণ সব কিছুর জন্য তো সে দায়ী। কি করে ফিরিয়ে আনবে প্রেমকে? সে কি আদৌ ফিরিয়ে আনতে পারবে? তিশার বৃদ্ধ সিদ্দিক নেওয়াজের হাতে ধরে বলল, আপনি কষ্ট পাবেন না, প্রেম ভাই ঠিক ফিরে আসবে। সিদ্দিকের চোখে জল, বুকে কষ্ট, আর মন বাদ মানল না। সে বলল, প্রেমকে কত কষ্ট করে মানুষ করেছি। প্রথমে মা হারালো, পরে বাবা হারালো। একটা মানুষ সব হারিয়ে বাঁচতে পারে বলো মা? তোমার মনে হয় সে বেঁচে আছে? কবে ভেতরে ভেতরে শেষ হয়ে গেছে আমার ভাইটা। যে ভালোবাসা ওকে দেওয়ার কথা ছিল মা বাবার, সেই ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়েছে। আমি জানি প্রেম কেমন করে বড় হয়েছে। ও বাইরে থেকে এক মানুষ, ভেতর থেকে অন্য কেউ। কঠিনভাবে যেন তরল আছে, ভেতরে তেমনই। সে কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না। সে তার ইমোশন শেয়ার করতে জানে না। ভেতরের মানুষটি রোজ ভেতরে দহন হয়, মাটি দেয় নিজেই নিজেকে। বলে সিদ্দিক নেওয়াজের চোখে জল চলে এলো। সে তিশার দিকে চোখে জল উতরিয়ে পড়লো দেখে। তখন মাসের শেষের দিক। আজকে 20টা দিন যেই মানুষটি তিশাকে দেখেনি নিজের চোখে, তার নাম হচ্ছে প্রেম নেওয়াজ। দুনিয়ায় যে কত কঠিন, এই 20টা দিনের প্রেম তাকে হাড়ে হাড়ে বুঝিয়েছে শরীরে আঘাত না করেও দূরে সরে গিয়ে কেমন করে মনে আঘাত করতে হয়। সে হারিয়ে গিয়েও তার কথাগুলো রয়ে গেছে। খুঁটির ওপর ঝুলতে থাকা অর্ধেক ব্যথা আজ তিশাকে যন্ত্রণা দিচ্ছে। প্রেম তিশাকে কি করে বোঝাবে, কি করে বলবে তার একটা কেমন আছো? শুনতেও না পাওয়ার আক্ষেপ। সেই রাতে কত দুঃখ গিলে প্রেম কি চিৎকার করে বলবে, ভালোবাসা যদি দায়হীন হয় তবে আমি তবুও দায়িত্ব শেখেন। আমি চাই না পুরো জীবন শুধু আপনার একটুখানি উপস্থিতি আমায় বারবার হত্যা করুক। মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, আমায় বরাবরের মতো এই যন্ত্রণা আপনি দিয়েন না, আমি সইতে পারবো না। তিশা এতদিন ঘর থেকে বের হয়নি। চোখের সামনে নাতি চোখে সিদ্দিক নেওয়াজকে পাগলের মতো বিলাপ করতে দেখেছে, অথচ বলার সাহস নেই। তার একটা মাত্র ভুলের জন্য সিদ্দিক নেওয়াজের শেষ সম্বল হারিয়ে গেছে, খোয়া গেছে। তিশা ঘরবন্দি থাকে। অবস্থা ভালো দেখে কেউ তাকে কোনো চাপ দেয় না। প্রেমাকে এখন তিশা পড়াচ্ছে না। খাওয়া দাওয়া তো ছেড়ে দিয়েছে, কাজকর্ম হাসি সবই জানার সঙ্গে হারিয়ে গেছে প্রেম নেওয়াজের শোকে। নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিয়েছে সে, দূরে রেখে রোজ যেভাবে শাস্তি দিচ্ছে নিজেকে তৃষা। প্রেম কোথায় গেছে জানা নেই। কতবার অঙ্কুরকে জিজ্ঞেস করলো, লাভ হলো না। প্রত্যুষ আইনের লোক হয়েও খোঁজ নিল, আর নিতেও পারছে না তিশা। একদিন সে সব ছেড়ে পাখি হয়ে অনেক দূরে চলে যাবে। সেদিন প্রেম ভাই এলেও তিশা আর ফিরবে না। ভালোবাসা এত পোড়াবে জানলে তিশা কখনোই সে পথে পা বাড়াতো না। এই 20 দিনে অন্তত দিনে 2-4 বার করে প্রেম ভাইকে নিয়ে লিখতে বসেছে তৃষা। কত কথা, সব অগোছালো। বারবার লিখেছে, আবার বারবার ছিঁড়ে ফেলেছে। আজ আবার লিখবে বলে ঠিক করে। সে কথাগুলো মুখে বলতে পারবে না, তা সাদা কাগজের ভাঁজে লিখে রাখবে। এমন তো হতেও পারে একদিন প্রেম ভাই ফিরবে, তবে সেদিন কথাগুলো বলার মতো তিশানুজায়ান আর থাকবে না। প্রেম নেওয়াজ। মাসের শেষ দিক। ঘড়ির কাঁটা যেন দম নেওয়া ছেড়ে দিয়েছে। আজ 20টা দিন হলো তোমায় নিজের চোখে দেখিনি। 20টা দিন সংখ্যাটা কাগজের সামান্য, কিন্তু আমার বুকে মাপে যে বিরাট এক লোহার খণ্ড। প্রতিটি দিনই আলগা আলগা করে আমার ভেতর থেকে এই খণ্ড কিছু একটা কেড়ে নিচ্ছে। তুমি আমার চক্ষু নজরের সীমানার বাইরে। এইটুকুই আমার শরীরে আঘাত না জানা সরাসরি মনে আঘাত করার জন্য যথেষ্ট। জানো কি তোমার হারিয়ে যাওয়ার ধরন ধরে রেখেছে আমার হৃদয়ে অজস্র ক্ষত। তোমার অনুপস্থিতি আমার শরীরে ক্ষত যেন মনে করিয়ে দিচ্ছে জ্বালা পোড়া দিয়ে যাচ্ছে, সেটা তুমি কল্পনা করতে পারো না। তোমার থেকে দূরে থাকা আমার জন্য অচিরে অসহনীয়। প্রেমের উত্তাপ ধীরে ধীরেই বাড়ছে, জ্বরের মতো। থার্মোমিটারে কাচের ঘরে পারদের রেখা যেন বেঁধে যাচ্ছে, খুবই মুশকিল। তুমি কাছে এলে পারদ নেমে আসে, তুমি দূরে গেলে আবার উঠে। এই ওঠানামা এখন আমার প্রতিদিনের জীবনচক্র। আমি কখনোই চাইনি রোগ দলিলের মতোই তোমার প্রতি আমার স্থায়ীহীন হই।
তবু তোমার দূরে চলে যাওয়া, তোমার নিয়মহীন ভালোবাসা আমাকে এমন করে অস্থির করে দিল, যেখানে ভালোবাসার কাঁটা দিয়ে দাঁড়িয়েছে আমার পায়ে। কত কথা বাকি ছিল আমাদের, সেগুলো যদি পাখি হতো আমি নিশ্চিত তাদের উড়িয়ে যেতে দিতাম, কারণ বুকের ভেতরে এই কথাগুলো জমে রেখে এখন আর আমি ভার সহ্য করতে পারছি না। তোমায় বলতে না পারা কষ্ট ছোট বাক্য বুকের ভেতর জমে জমে কষ্টের পাহাড় গড়ে তুলছে। পাহাড়গুলো তার চেয়েও চোরা চোরা মাথার ওপর থেকে শহর কাঁপায়। তুমি কি জানো, একটা ফিরে এসেছে, সোনার অপেক্ষায় রাতগুলো কষে ওঠে। তুমি কিছু জানো না প্রেম ভাই, কিচ্ছু না, কেবল আমায় এক ফালি রোদের মতোই বর্ষার বৃষ্টির মতোই আঘাত করে যাচ্ছ। তবু আমি তোমাকে দোষ দেই না পুরোপুরি, আমি শুধু ক্লান্তি তীব্র আমাকে মাঝে মাঝে এমন দুর্বল করে ফেলে, সেখানে যেখানে উদ্ধারের জন্য আমি নিজে খুঁজে পাই না। ভালোবাসা যদি রোগ হয়, তবু আমি জানি সেটা আমার একমাত্র উপশম, তাই তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি যদি সত্যি ভালোবাসো, নিয়মটা শিখো, ফিরে আসো, সামান্য সময় দাও, চোখে চোখ রেখে বলো একটু উপস্থিত হও। এগুলো আমার ঔষধ। আমি এই চিঠিতে অভিযোগের সঙ্গে ভালোবাসা রেখেছি, তোমার অবহেলার সঙ্গে যা আমার প্রতি ছিল কেবলমাত্র ভালোবাসাই। তাই ভালোবাসা দিয়ে বিন্দু পরিমাণ দ্বিধা করব না। আমার দুঃখ সমান তোমার দুঃখ হোক। তোমার অপেক্ষার ক্লান্ত তৃষ্ণা নুজায়ান। শেষ চিঠি ভিজে গেল চোখের নোনা জলে। সেখানে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চোখের দুফোঁটা বন্ধ করে এলো তিশার। দরজার পাশে তখন প্রত্যুষের বুকে হাত গুজে দাঁড়িয়ে চেয়ার থেকে তিশার দিকে দেখছে এক দিয়ে। হঠাৎ কেউ একজন তার পিঠে হাত রাখতে সে ফিরল, চেয়ে দেখলো হেতিজা নেওয়াজকে। হেতিজা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, ভালোবাসিস তো ওকে? তাহলে বিয়ের কথাটা বাবজানকে তুই বলবি নাকি এবার আমি নিজেই বলবো? তখন সন্ধ্যার আজান দিচ্ছে। বাগানের বেঞ্চে পা ঝুলে বসে আছে তৃষা। একটু আগে শিমলার কল এলো। কাল রাতে অঙ্কুরের সঙ্গে পালিয়েছে সে। ভালোবাসলে ভালোবাসা এমনই হওয়া উচিত। শিমলার বয়স্ক লোকের সঙ্গে বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছিল। শেষে অঙ্কুর যখন বলল পালিয়ে যায়, তখন শিমলা নিজেই সবচাইতে আনন্দের মুহূর্ত ওই দুটো শব্দের সাথেই খুঁজে নিয়েছিল। তৃষা একটু আগে কাজ ছেড়ে এসেছে হেতিজাকে বলে এই বাড়ি থেকে কাল সে চলে যাবে। ভার্সিটি যাওয়া বন্ধ। তবে এখান থেকে যাওয়ার পর কোথায় যাবে, কোন পথে যাবে, থাকবে কোথায় তা জানা নেই। শুধু জানে এখানে এখন থাকার মানে হয় না। অনেক তো অপেক্ষা করেছে, ফেরার হলে কবেই ফিরত। হঠাৎ বেঞ্চে তৃষার পাশে কেউ একজন বসলো। তৃষা দেখার মতো আগ্রহ জাগলো না, তবে হুট করে চেনা কণ্ঠ ভেসে এলো। প্রত্যুষ বলল, ভালোবাসা অনেক কাদায় তাই না তৃষা? যেই যাওয়ার সে চলে যাবেই, তাকে তাবিজ করলেও সে তোমার কখনো হবে না। তৃষা জবাব দিল না। প্রত্যুষ ফের বলল, জানো তৃষা, মানুষকে যতই আঁকড়ে ধরো না কেন, যদি তার মন তোমার না হয়, সে হাজার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাবে। ভালোবাসা কখনো জোর করে আটকে রাখা যায় না। আমি জানি, তবুও হৃদয় তো মানতে চায় না। মনে হয় যদি আরও একবার ডেকে বলতাম তাহলে হয়তো থেকে যেত। তুমি হয়তো ভেবেছিলে সেও তোমাকে তোমার মতোই অনুভব করছে, কিন্তু আসলে তার ভেতরের অন্য গল্প চলছিল। ভালোবাসার ভেতর এমন ভাঙন অচেনা নয়। তার চেয়ে বড় কথা, প্রেম তোমাকে মুখে কখনো বলেনি সে তোমাকে ভালোবাসে। তৃষার কাছে কোনো জবাব নেই। সে চুপ রয়ে যায়, কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি হয়তো শুধু স্বপ্নকেই সত্যি ভেবে আঁকড়ে ধরেছিলাম। আমরা অনেক সময় ভরসা করি, ভাবি এই মানুষটা আমার কখনো ছেড়ে যাবে না, অথচ একদিন দেখি সেই মানুষটা চলে গেছে দূরে, এমনভাবে যে ফিরে আর আসা সম্ভব নয়। সেই দৃশ্যটা আমি চোখের সামনে দেখেছি। বিশ্বাসের ভাঙন কতটা তীব্র হতে পারে তা এখন আমার হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রত্যুষ আকাশের দিকে তাকায়। আকাশ মেঘলা, মেঘের গর্জন শোনা যাচ্ছে। সে বলল, ভালোবাসা এমন ধরনের মোহ বটে, তুমি যা হারালে তা হয়তো শুধু থেকেই তোমার ছিল না, আর আমরা যা পাই তার প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যায়, তা আমাদের অতি প্রিয় হতে থাকে। হয়তো তুমি সত্যি তাই, কিন্তু তবুও কেন হারানোটার এত বিষের মতো গায়ে লেগেই যাচ্ছে বলেন তো? ওই বিষ আমাদের
পুরাণ বাঁচিয়ে তোলে। মানুষ চলে যায়, কিন্তু তার দিয়ে যাওয়া দাগ আমাদের ভেতরে রয়ে যায়। সেই দাগ একদিন শক্ত হয়ে দাঁড়ায়, আর যখন শক্ত হয়ে দাঁড়ায় তখন আমরা পুনরায় প্রেমে পড়ি, ভালোবাসতে শিখি। তুমি বিষ পান করে শক্ত হতে পারবে? কখনোই না। হয়তো একদিন পড়ার শক্ত পাবে, কিন্তু বুকের ভেতরটা যে ফাঁকা স্থান তৈরি হয়েছে সেটা তারই। তুমি ভেবো না তুমি একা। যারা হারিয়েছে তারা সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শিখে। হয়তো এই কষ্টটাই তোমাকে নতুন করে গড়বে। আরেকটা কথা বললি মনে রেখো, যে চলে যায় সে হয়তো তোমার ছিল না, কিন্তু তুমি যে ভালোবাসতে শিখেছো সেটা তোমাকে সবচেয়ে বড় প্রাপ্তি। আর বুঝে শুনে আসলে হারায় না, শুধু হারিয়ে যায়। ভালোবাসা রয়ে যায় ভেতরে। হঠাৎ ঝুম বৃষ্টি এলো। আকাশের গর্জন থেকে তৃষা বুকের গোপনে ব্যথার অনুভূতি বাঁচতে লাগলো। তৃষা আর নিজেকে ধরে রাখতে পারল না। বৃষ্টির ধারায় ভিজতেই হঠাৎ ফুপিয়ে উঠলো। চোখের জল আর বৃষ্টির ফোঁটার ভেতরে কোনো তফাৎ থাকলো না। বুক চিরে বেরিয়ে এলো অক্রোশ ভরা আর্তনাদ। আমি তাকে ভালোবাসি প্রেম। তুমি ভালোবাসো কিংবা নয়, আমার ভালোবাসা অমোঘ। আমার সমস্ত রক্ত শিরায় শ্বাসে শুধু সে। তোমায় ভুলতে গেলে আমি নিজেকে ভুলতে যাব। তার কণ্ঠ বিরোধ, চিৎকার বৃষ্টির গর্জনের সাথে মিশে গেছে। বেদনাময় স্ফীত হয়ে উঠেছে। সে হাত ছুঁয়ে বাতাস আঁকড়ে ধরতে চাইল, অথচ শূন্যতা ছাড়া কিছুই তার কাছে এলো না। তৃষার দেহ কাঁপতে লাগলো। ভেতরে অগ্নিদাহ তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে চাইল। প্রত্যুষ চুপচাপ তাকিয়ে রইল। এই উন্মাদ যন্ত্রণার মুখোমুখি তার নিজের বুকও ভারী হয়ে উঠল। হঠাৎ সে নিজের কাঁধ থেকে নিজের ব্লেজার খুলে তৃষার ভিজে যাওয়া কাঁধে জড়িয়ে দিল। মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে ফিসফিস করলো, তৃষা, নিজেকে ছিঁড়ে ফেলার মতো করে কেঁদো না। ভালোবাসা যদি সত্যি তোমার হয় সে একদিন অন্য রূপে ফিরে আসবে, আর যদি না আসে তবুও তোমার ভেতরে এই ভালোবাসা তোমার মায়া অমর করে রাখবে। শোনো, মানুষ চলে যায় কিন্তু ভালোবাসা কখনো মরে না। আর কতবার বোঝাবো? আচ্ছা, যতবারই তুমি বুঝবে না আমি বুঝিয়ে চলবো। তৃষা কাঁপতে কাঁপতে তার গায়ের উপর মাথা রেখে হাহাকার করলো। বৃষ্টির প্রবল স্রোতে তাদের দুজনের শরীর একাকার হয়ে গেছে। চারপাশে নিস্তব্ধ হয়ে গেছে, যেন কেবল ঝড় বৃষ্টির আওয়াজে ভরে উঠল। সেই মুহূর্তে তৃষার অন্তর যেন বুঝে নিল, ভালোবাসা হারায় না, হারিয়ে যায় কেবল মানুষ। দুদিন কেটে গেল, হৃদয় যেন বিষাক্ত কাঁটা ঢাকা পড়েছে। আশেপাশে সবাই এখন বলছে প্রেম এমনই, সে মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। যখন মন চাইবে সে অধিকার খাটাবে, যখন মন চাইবে সকল অধিকার ছিনিয়ে নিয়ে চলে যাবে, হারিয়ে যাবে। এই কথাগুলো তৃষার ভেতরটা একেবারে জোড়া ছুটছের মতো ঢুকছে। বিশ্বাসের প্যাচারে জড়িয়ে থাকা আশার গায়ে ছোপ ছোপ দাগ কাটছে। যা সপ্তাহ গড়িয়ে গেল, ব্যথায় এক মশগুর যেন এক ওজনও একটুখানি সান্ত্বনা দিচ্ছে না। পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে যে মানুষটা, সে প্রত্যুষ দেওয়ান, আইনে পেশার এক স্থিতিশীল সুপুরুষ। প্রত্যুষ প্রতিদিন একরাশ ধৈর্যের সাথে তৃষার ভাঙা মনকে বাঁধার চেষ্টা করে যাচ্ছে। তৃষা তবুও চায় না আরেকবার ভাঙতে, চায় না কোনো নিষ্পাপ প্রতিশ্রুতিতে নিজেকে ফিরিয়ে দিতে। কিন্তু মানুষের অনাবিল মন, তবুও কেন জানি মনটা বুঝ মানতে চায় না। চারপাশে বিষ বাঁধে তৃষার মনে দাগ কেটে গেল। সে ভুলতে পারছে না প্রেমকে। ভুলবার বদলে জেকে বসে আছে মানুষটি, যে হারানো প্রার্থীর ব্যথায় কান্নারত। সে এখন যে দই ভেতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। প্রেমা সেই দিন কথায় কথায় বলেছিল, প্রেম ভাইকে আমি অনেক ভালোবাসি। তবে সেই রাত থেকে নেশায় ডুবে দেয়, টাকা উড়িয়ে দেয়। সেই পুরুষ নারী দোষ নেই, তাই কোনো সাক্ষী আছে? কথাগুলো তৃষার কানে বাজলো বারবার। জেদ বাড়লো। সে রাতে প্রেম ঠোঁট থেকে ছুঁয়ে এলো আর কাঠের এক ভাষা। প্রেম ভাই যেটা চাই সেটা আদায় করে নেয়। এই যে ধরো, সে চাইলো আমাকে তার প্রেমে ফেলাবে, তার মানে যত নিচে নামতে হোক না কেন সে ফালাবে। কঠিন থেকে কঠিন কিছু করতে হলেও সে আমাকে এমনভাবে হিপনোটাইজ করবে যেন আমি তার প্রেমে পড়তে বাধ্য হই। শেষবারের মনটাকে বোঝানোর চেষ্টা করলো প্রেম ভাই ফিরে আসবে, সে তাকে ভালোবাসে। কিন্তু মন তার অন্য কথা বলছে প্রেম ভাই আর ফিরবে না। সে ছন্নছাড়া পাখি, যাকে বেঁধে রাখা যায় না। বাঁধতে পাখির মরণ নিশ্চিত। তৃষা মুখ ফুলে উঠেছে।
কাল রাতে অনেক সাহস নিয়ে হাতের কবজিতে ব্লেড ধরেছিল। আত্মহত্যার জন্য ভয়ে হাত তার কাঁপছিল। মানুষ মনের দিক থেকে যতটা শক্তি হোক না কেন, মৃত্যুর ভয় সবারই আছে, জানের ভয় সকলেরই আছে। সে মরতে চায় না। শেষে ব্লেডটা হাতে ছোঁয়ার আগেই প্রত্যুষ রুমে এসে ব্লেডটা হাত থেকে কেড়ে নেয়। ওয়াশরুমে গিয়ে হাত মুখ দিয়ে ভালো করে ধুইয়ে দেয়। তবে অনেক হয়েছে, আর নয়। এখানে থাকলে বেকার নিজের রাগ বাঁধবে, জেদ বাড়তেই থাকবে। তিশা ব্যাগ বের করলো। কাপড় চোপড় প্যাক করতেই রুমের ভেতরে দরজায় প্রত্যুষ এসে নক করে। তাকে দেখেই পাত্তা না দিয়ে নিজের কাছে ব্যস্ত হলো তৃষা। এই প্রত্যুষটা না, সে ভালো মানুষ, অনেক ব্যস্ত মানুষ। তবে শেষ হয়ে যাওয়া তৃষার পাশে দাঁড়িয়ে নিজেকে সময় নষ্ট করলে চলবে তার? প্রত্যুষ কিছুক্ষণ চুপ থেকে তৃষাকে বলল, কি করছে এসব? আমার বোঝা আপনাকে কাঁধ থেকে সরিয়ে দিচ্ছি। কখনো বলেছি তুমি বোঝা? এসব মাথায় আনো কেন? কোথায় যাচ্ছ? এসব কি করছো তৃষা? তৃষা প্রেমে দেওয়া জামাটা হাতে নিয়ে রেখে দিল। তারপর প্রত্যুষকে বলল, জীবন হচ্ছে একটা রাস্তা। মানুষ তার শুরু জানে, গন্তব্য নয়। তবু তারা প্রথম চলে রাস্তার বিপদে থাকা চিন্তা করতে যাওয়া রওনার দিকে। ধরে নেয় আমি পথে একটা বিরতি নিয়েছি, আবার পথ চলতে শুরু করব। কোথাও পৌঁছাবো জানা নেই, তবে এইটুকু আমি জানি, মৃত্যু গন্তব্যের শেষ প্ল্যাটফর্ম। চাইলে এ পথে সঙ্গী হতে পারি। প্রেমকে ভুলে যাও তৃষা, সে ফিরবে না। তুমি নিজেও বলো, এটা কোনো জীবন? তোমার মনে হয় এটা ভালো থাকা? আচ্ছা, প্রেম দূরে সরে তোমায় দেখিয়ে দিয়েছে, তুমি দূর হয়ে পড়ে থাকবে? তুমিও তাকে দেখিয়ে দাও, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। কখনো প্রেম থাকবে না, কিভাবে দেখবে? মিসেস দেওয়ান হও, আমার বউ হবে। তৃষা তখনও বিস্ফোরিত নয়, তাকিয়ে আছে প্রত্যুষের দিকে। প্রত্যুষ তার চোখে চোখ রেখে বলল, তাড়াহুড়া কিচ্ছু নেই, তুমি ভাবো, যত সময় লাগে তত সময় নিয়ে ভাবো। তুমি একটু ভেবে দেখো আমায় নিয়ে। উত্তর না হলেও আমি শান্তি পাবো। জানো কেন? কারণ ওই যে তোমার মস্তিষ্ক একটা সেকেন্ড আমায় নিয়ে ভেবেছে, এটা আমার কম পাওয়া হলো নাকি? বাকিটা জীবন এই বিষয়টা নিয়ে দিব্য পার করে দিতে পারবো। আজকে 5 দিন হলো প্রত্যুষের সেই কথা দিয়ে তৃষা ভাবছে। তৃষা কান্নাকাটি তো জীবনে অনেক করেছে, এসব করে কেবল নিজের ক্ষতি তা বুঝতে পেরেছে এই মধ্যেই। সে যেমন মাস তো পেরিয়ে গেল, কিন্তু এত কষ্ট কান্নাকাটি কার জন্য পাচ্ছে সে? যে কান্না দূর করার জন্য চাইলেও কি সে চলে আসতে পারতো না? আবার তৃষার মাঝে মাঝে ভয় হয়, মানুষটার কিছু হয়ে গেল না তো? সে ঠিক আছে তো? বারান্দার রেলিংয়ের ওপর পা ঝুলিয়ে বসে আছে তৃষা, ভালোই লাগছে। পড়ে গেল, সর্বোচ্চ মরে যাবে, তার থেকে বেশি কিছু তো নয়। দীর্ঘদিন ধরে একই চিন্তা ধরে আছে। শিমলাকে কল করলো। শিমলাকে কল ধরতেই বলল, শালির ঘরে শালি বিয়ে করে বাসর করে ফেলেছে, আর তৃষা কেঁদে কেটে মুখটা বানরের পাছার মতো লাল করে রেখেছে। এখন যে অন্য একটা ছেলে এসে প্রপোজ করবে তাও হবে না। শিমলা ওই দিন নতুন সিম দিয়ে কল দিয়েছিল তৃষাকে, কিছুক্ষণ কথা বলে বোঝায়। তারপর অনেকবার কল দিয়েছিল, তৃষা ইচ্ছে করে কল ধরেনি, তেমন মন মানসিকতা ছিল না হয়তো, তাই ধরেনি। আর শিমলা কানাই সবসময় প্রেমের প্রশংসাই করে। যত দোষ তৃষা ঘোষ, আর প্রেম ভাই তো ফিডার খায়। ন্যাকার বস্তা সব কয়টা, একেবারে পিন্ডি চটকেতে ইচ্ছে করছে তৃষার চোখে পানি আসে, নাকে পানি মুছে শিমলাকে কল করলো। এই মাঝে রাতে নির্ঘাত জামাই নিয়ে রোম্যান্স করছে, ভালোই হয়েছে। ওদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবে তৃষা। এদিকে তৃষার কোনো গতি হতে পারছে না, শিমলা কেন এত বেশি বেশি করে ফেলবে? সারা জীবন একটা প্রেম করতে না পারা মেয়েটা এখন পালিয়ে সংসার করছে, বাসর করছে, আর তৃষা বালটা ফেলাচ্ছে। এত ছেলে তার পেছনে ঘুরেও শেষে কিনা চোখের জলে সাগর বানাতে হচ্ছে ওর। এত কষ্টের বিষয়ে ভাবতে ভাবতে যেন কষ্ট লাগছে আরো কষ্টে চলে যাচ্ছে। তৃষা শিমলাকে কল করে বলল, গুণমান্য আপু, স্বামী নিয়ে করার সময় মানে ঘুমানোর সময় বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ছিছি, কি বলছিস? তোর এখন কি অবস্থা? শিমলা ঘরের বান্ধবী
সরি, শালির ঘরের বান্ধবী, তুই আগে বল নাং নিয়ে কোন জায়গায় শুয়ে শুয়ে চাঁদ দেখছিস? আপাতত স্বামীর বুকেই আছি, তবে চাঁদ দেখা যাচ্ছে না, মাথার উপর সিলিংয়ে আছে তো আমার ইয়েটা আছে। এই তুই জানিস না আমি কষ্টে আছি। প্রেম ভাইকে বিয়ে করে বাচ্চার মা হওয়ার আগেই ওই হালার পোতা মারে বুড়ো আঙ্গুল দেখিয়ে না জানি কোন শালির সাথে ভবিষ্যতে বাচ্চা পয়দার ব্যবস্থা করছে। ছি তিশা, এই মুখের ভাষা কবে ঠিক হবে? তুই মরলে তো মেরে ফেল, মারাই উচিত। একা একা স্বামীর আদর খাচ্ছিস, তুই আমাকে নিয়ে গেলি না, বালের বান্ধবী। তবুও তো বান্ধবী, এখন এত কথা বাদ দে। আর শুনে রাখ, আমি খুব জলদি বাসর করব, আর দেখিস আমার বাচ্চা তোর আগেই হবে। আমার একটা ছেলে হবে, তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিব, আর আমাকে রেখে বাসর করার অপরাধে শাস্তি তোর মেয়েকে দিব, দেখিস। তো কি শাস্তি দিবি? গরুর গোবরের ভর্তা খাওয়াবো। তিশা একটু চুপ থেকে বলল, এই আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমার এই সবুজ সবুজ গোবরের ধনিয়া পাতার ভর্তা বলে বাজারে চালান করে দিব, ভালো ব্যবসা হবে বল। সেই কালার দেখে বুঝতেও পারবে না কেউ। তোর না শুনলাম মনের কষ্ট, তাহলে এসব কি বলছিস? মনের কষ্ট কই গেল তোর? আরে বোন, দুঃখ আমার বুকটা ছিদ্র করে তলিয়ে ফুটো করে দিচ্ছে, তাই নিজেকে এসব দুঃখ বের করতেই এসব বলছি। দিলি তো আমার দুঃখটা আগের মতো বাড়িয়ে, এখন জামাই খুঁজে দে, নইলে দুঃখে মুছে দেওয়ার জন্য কই মানুষ পাবো? তো দাদা কবর থেকে উঠে এসে কপালে প্লেটের দুঃখ কামবাবো নাকি? আমার ওই হাড়ে বজ্জাত প্রেম ভাইকেই চাই, শালাকে উদুম কেলানি দিব। আমার সঙ্গে ঠকবাজি অঙ্কুর ডাকছে, কাল কথা বলি। কত রাত হয়েছে, এখন একটু ঘুমানোর চেষ্টা কর না বাবু, ভালো লাঙের জন্য ভাতার হারায়ও না চান্দু। আর বাবু তো তোমার সঙ্গে শুয়ে আছে, যাও গিয়ে ওইটারে ফিডার খাওয়াও। আমার বালের ঢং দেখায়ও না তুমি। তোমার এমন ঢং তিশা গায়ে ময়লা ভেবেই রোজ লাইফ বয় সাবান দিয়ে ঘষে ঘষে ফেলে দেয়। তিশা থেমে গিয়ে একটা ভেবে বলে, অঙ্কুর তোর পাশে না? লাউডে দে। কেন? বাল দে না। শিমলা ফোন লাউডে দিতে তিশা বলে, আমি বিয়ে করছি। মানে মজা করছিস? না, করছি না। তবে প্রত্যুষ বিয়ের জন্য প্রপোজ করেছে। পারফেক্ট একটা পুরুষ, বিয়ে করলে ক্ষতি কি? অন্তত প্রেমের মতো বাটপার তো আর নয়। আমি জানি অঙ্কুর ভাই জানে প্রেম কোথায়। তোর স্বামীকে বলিস খুব জলদি আমি মিসেস দেওয়ান হব, খবরটা যেন নেওয়াজের কান অব্দি পৌঁছে দেয়। ভাইয়ের বিয়ে বলে কথা। বলে ফোনটা রেখে দেয় তিশা। তারপর হঠাৎ করে কে যেন ডুকরে কেঁদে ওঠে। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে দেখব, প্রেম একদিন আমিও তোমার সামনে সুখী হব। তুমি সেদিন আমার সুখ দেখার জন্য আফসোস করবে আর বলবে আমি কি হারালাম। তিশা আর 1 মিনিট অপেক্ষা করলো না, সরাসরি চলে গেল প্রত্যুষের রুমে। প্রত্যুষ তখন ল্যাপটপে কাজ করছিল, টেবিলের ওপর রাখা ব্ল্যাক কফি। তিশা কখনো এর আগে তার রুমে আসেনি। দরজায় নক করতে তিশাকে দেখে একটু অবাক হলো, তারপর সব কাজ ফেলে এগিয়ে যায়। প্রত্যুষ তার দিকে জিজ্ঞেস করে, তুমি এত রাতে? একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, এখানে বসেই বলো। আর একটা কেন? মৃত্যুর আগ অবধি তোমার ওই মুখ থেকে আমি সব কথা শুনে যেতে চাই। তিশা কিছু বলল না, কেবল পাশে বসে নিচের দিকে তাকিয়ে বলল, আমি অনেক ভাবলাম, বুঝলেন। তারপর ঠিক করলাম আপনাকে বিয়ে করব। প্রত্যুষ জাস্ট অবাক, সে ভাবতেই পারেনি এমন কোনো কথা সে তিশার মুখ থেকে শুনতে পারবে, তাও মাত্র 5 দিনের এই সিদ্ধান্তে। প্রস্তুত কিছু বলার আগে তিশা পুনরায় বলল, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে ফেলো। তোমার নিজের করে পেতে আমি সব শর্ত মেনে নিতে রাজি, যদি 1000 শর্ত পালন করতে হয় আমি করব। তবে একটা কথা কি জানো তিশা, ভালোবাসা না জোর করে হয় না। এ ধরো মনের বিরুদ্ধে গিয়ে তুমি আমায় আজকে বিয়ে করলে, কিন্তু আমায় মন থেকে মেনে নিতে পারছো না, তাহলে কিন্তু আমার আর তোমার দুজনের জীবনটা কিন্তু না চাইতেই আফসোসে বরবাদে ভরে যাবে। সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বারবার আসবে না। সত্যি করে বলো, তুমি কি মিসেস দেওয়ান হতে প্রস্তুত? তিশা কিছুক্ষণ চুপ রইল, অতঃপর সৎ সাহস নিয়ে প্রত্যুষের চোখে বলল, প্রস্তুত। শর্ত কি? এই শুক্রবারে আমাদের বিয়ে করতে হবে, কোনো রকম আয়োজন ছাড়া, কেবল বাড়িতে কাজী ডেকে। শর্ত মালে আয়োজন শুরু করতে পারেন। প্রত্যুষ প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল, না জানি আবার তার হবু মিসেস তাকে কি মহা শর্ত দেয়। যদি বাংলা সিনেমার মতো শর্ত দিত, বিয়ের পর ছোঁয়া যাবে না, এক বিছানায় ঘুমানো যাবে না, তখন কি শর্ত মানতে একটু কষ্ট হতে যেত না? কিংবা এমন কোনো শর্ত মানতে পারতো না।
তিশাকে সে ভালোবাসে, ভালোবাসার মানুষকে কাছে থেকে কাছে পেতে তো মানুষ চাই।